ওয়েলকাম টু হোম অফ ক্রিকেট। আমি আজকে ইন্ট্রো একেবারে দিতে চাচ্ছিলাম না। কেউ আমার এসব কথা আজকে শুনতে চায় না। আমিও বলতে চাই না। কারণ আজকে যারা গেস্ট, গত এপিসোডে বলেছিলাম বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অর্জনটা তাদের হাত থেকে এসেছে এবং তারা সামনে থেকে এনেছেন এবং দ্য বেস্ট পার্ট ইজ আজকের শোতে আমরা যেটা করব, তাদের বন্ধুত্বের গল্পটাও করতে চাই। ২০০৯ সাল থেকে একসাথে খেলছেন এবং কোনো দরকার নেই পুরা নাম বলার। আপনাদের সবার প্রিয় এই নামেই আমরা ভালোবেসে ডাকি। শান্ত আর মিরাজ। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আ শুরুতে একটু জানতে চাই যে এই যে বন্ধুত্বের গল্পটা, যে ২০০৯ সাল থেকে একসাথে খেলছেন, মিরাজকে কতটুকু ভালো চেনেন? আ কতটুকু ভালো চিনি না। এটা আসলে এই কোয়েশ্চেনটা করলে মনে হয় ভালো হইতো। আ আপনি যেটা বললেন যে ২০০৯ সাল থেকে আসলে একসাথে আমাদের আ শুরু আন্ডার 15 থেকে। ও তো খুলনা ডিভিশন থেকে এজ লেভেল আন্ডার 14 যখন খেলে তখন আমি রাজশাহী ডিভিশনের হয়ে খেলি আন্ডার 14। তো তারপরে যখন আমরা ক্যাম্পে আসি তখন থেকেই অ্যা পরিচয় এবং যখন আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতাম আমরা ২ জন সেম টিমে ছিলাম তখনও। সো আ অনেক দিনের একটা সম্পর্ক এবং আমার মনে হয় আমি সবকিছুই জানি অলমোস্ট। যাক এই তথ্যটা ইম্পোর্টেন্ট। তাহলে এই শো এর থ্রুতে অনেক কিছু জানা যাবে যে মিরাজ একটু নার্ভাস নাকি যে এমন কোনো সিক্রেট গোপন কথা আরে ওর বলে সাথে আবার দেবে? নার্ভাস কিসের? গত এপিসোডেই এখানে হাবিবুল বাশার সুমন এবং জাভেদ ওমর বেলিম এসেছিলেন এবং এই কথাটাই বলছিলেন যে মিরাজ সহজে নার্ভাস হয় না। যে পরিস্থিতি যাই থাকুক ও বলে যে পারবো, হয়ে যাবে। তো এটা কোথা থেকে আসে? ছোটবেলা থেকে এরকম? আ যেটা আপনি বললেন যে নারবাজ, আ ওর আমি তো ছোটবেলা থেকে একসাথেই খেলতাম এবং একই টিমে ছিলাম এবং আমরা মেক্সিমাম ম্যাচ হারতাম না, ঠিক না? হ্যাঁ, এটা আবার ঠিক। প্রতি ম্যাচ হারতাম আমরা। মানে হারতাম, হ্যাঁ। আসলে এটা বেসিক্যালি এটা ছোটবেলা থেকে আমি সবসময় পজিটিভ চিন্তা করতাম এবং হারার পরেও? অবশ্যই খেলাতে হার-জিত থাকবে। জি। বাট পজিটিভ চিন্তা করতাম। বাট ছোটবেলা থেকে আমরা এত ভালো ট্রেনিং করেছি, এত ভালো, ভালো সিচুয়েশন অ্যাডাপ্ট করেছি। ওই ছোটবেলা থেকেই এই জিনিসগুলো অ্যাডজাস্ট হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, একটা প্রসেস এর ভিতরে থাকলে কিন্তু আপনি ডে বাই ডে ইমপ্রুভ করবেন। জি। আর আমি যখন আন্ডার 15 খেলি, 17 খেলি, 19 খেলি, তারপরে এইচপি খেলি, ন্যাশনাল টিমে ঢুকি। বাট একেকটা স্টেজে কিন্তু একেক রকম মানে ফিল আসে। হু, আপনি হু। আন্ডার 15 এ একরকম ফিল পাবেন। আন্ডার 17 এ আবার আরেক রকম ফিল পাবেন। আবার আন্ডার 19 এ আরেক রকম ফিল পাবেন। তারপর যখন আপনি সিনিয়র হবেন, বাংলাদেশ টিমে খেলবেন, তখন আবার আরেক রকম ফিল পাবেন। সো প্রত্যেকটা স্টেজেই শেখার আছে এবং ওই স্টেজগুলোতে আমরা আমরা মানে আমি শিখেছি যে জি। কিভাবে নিজের নার্ভ ধরে রাখতে হয়, কিভাবে প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। সো আমার কাছে মনে হয় যে এভাবে করতে, করতে হয়ে গিয়েছে। আ আপনি মিরাজের ক্যাপ্টেন্সির আন্ডারে খেলেছেন। আ এখন মিরাজ খেলছে আ আপনার আন্ডারে। তো সেক্ষেত্রে বন্ধুত্বে কখনো এই ব্যাপারটা এসছে যে অধিনায়ক সুলভ ব্যাপারটা বা তাকে ম্যানেজ করতে বা আপনি যখন অধিনায়ক ছিলেন যারা বন্ধু তো কথা নাও শুনতে পারে। আচ্ছা এখানে মজার ব্যাপার হইলো যে অ্যা আমরা তো আন্ডার 15 থেকে একসাথে যেটা বললাম, তো আন্ডার 15 থেকে কিন্তু ও ক্যাপ্টেন। আমি স্টিল এটা বিশ্বাস করি যে ওই আমার ক্যাপ্টেন। এটা ও জানে। সো জিনিসটা হলো যে যখন আমরা খেলছি আমাদের কিন্তু আ এরকম কোনো ছিল না ও ক্যাপ্টেন বা আমি ক্যাপ্টেন। ওর কাছে কখনোই মনে হয়নি আমি ক্যাপ্টেন বা আমি এখন ক্যাপ্টেন। ওর আমি সিউর যে ওর এটা মনে হয় না যে আমি এখন ক্যাপ্টেন। সো ওর যখন কোনো কিছু মনে হয় যে না টিমের ভালো হবে ও আমার কাছে আসে। ও যখন ক্যাপ্টেন ছিল আমি তখন ওকে যেয়ে হয়তো একটা ফিডব্যাক দিতাম। সো আন্ডারস্ট্যান্ডিং টা এত ভালো ছিল আমার মনে আছে যে আমাদের আন্ডার 19 টিমে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেললাম বা আগে যে সিরিজগুলা খেলেছি তখন যে সিলেক্টররা ছিলেন উনারা একদিন গল্প করে বলছিলেন যে, এই ১ম দেখলাম যে আন্ডার 19 লেভেলে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেনের মধ্যে কোনো মানে মনোমালিন্য নেই বা, বন্ধুত্ব নেই। বা, বা ঐরকম থাকে না একটু জেলাসি তো থাকেই। বাট ওই জিনিসটা একদমই নেই। মানে আমরা এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং আমাদের ওই সময় থেকে। সো আ আলহামদুলিল্লাহ এখন একটা অবস্থানে আমরা ২ জন খেলছি জি। এবং আরেকটা সবথেকে মজার বিষয় আ যে বাংলাদেশ টিমে যখন ওর আগে যখন ডেবিউ হলো তারপরে আমার হলো। যখন খেলা শুরু করলাম আমরা যখন কেউই ও মোটামুটি সেটেল আমি খেলছি, খেলছি না এরকম একটা অবস্থা। বাট একটা সময় এসে ও আমাকে বলল যে, "আমার এটা বিশ্বাস যে তুই বাংলাদেশ টিমে আমার আগে ক্যাপ্টেন হবি।"
আই ডোন্ট নো ও কেন এটা আমাকে বলেছিল। সো আচ্ছা শেষ করেন, আমি এটা জানতে চাই কেন বললো এটা। তো সো আলহামদুলিল্লাহ। সো এরকম আমাদের ভিতরে আসলে আমি ক্যাপ্টেন ওই বা রেষারেষিটা নেই, এই বিউটিফুল। জিনিসগুলা খুবই এই ক্যাজুয়াল। জিনিসটা, এবং আমার মনে হয় যে কোথাও না কোথাও এই যে আপনাদের মধ্যে যে সুন্দর বন্ডটা, সেটা দলের পারফরমেন্সেও প্রভাব ফেলছে, ব্যক্তিগতভাবেও দুর্দান্ত খেলছেন দুজনেই। কেন মনে হলো যে শান্তই ক্যাপ্টেন হবে? কারণ এটা তো ধরে নিচ্ছিল যে মিরাজ আপনার ডেবিউ আগে ইউ আর ক্যাপ্টেন মেটেরিয়াল, অনেকে বলছিলেন যে আপনি ভবিষ্যৎ ক্যাপ্টেন। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন যে আমরা দুজন তো একসাথে ছোটবেলা থেকেই খেলছি এবং আন্ডার 19 ও খেলেছি। মানে আমার না সবসময় মনে হয় না, হঠাৎ করে মনে হয়। তো যখন হঠাৎ করে মনের ভিতর থেকে কোনো কিছু আসে, তখন আমি আবার কি নিজের ভিতরে এটা রাখতে পারি না। আর যার সম্পর্কে এটা আসে আমি তাকে বলে দিই জিনিসটা। আচ্ছা, তা আমার কাছে কেমন মনে হয়েছিল আন্ডার 19 এর সময় যে হঠাৎ করে একদিন এটা সম্ভবত সাউথ আফ্রিকা সিরিজে, আমি ওই সিরিজে পরীক্ষার জন্য আমি সিরিজটা খেলতে পারিনি। আন্ডার আচ্ছা। 19 আ দেশের মাটিতে হয়েছিল। ও ওই সিরিজের ক্যাপ্টেন ছিল এবং মাশাআল্লাহ ওই সিরিজটা আমরা খুব ভালো খেলেছিলাম। ৬ টা ম্যাচ জিতছিলাম না? হ্যাঁ, ৬ টা জিতছিলাম আর আমরা একটা ম্যাচ হেরেছি। হেরেছিলাম ওদের সাথে, সাউথ আফ্রিকার সাথে। তা ও তখন ক্যাপ্টেন্সি করেছিল। তখন হঠাৎ করে মনে হয়েছিল যে, আমার কেমন যেন মনে হয়েছিল যে, মনে খুবই হয় ভালো হবে। বাংলাদেশ টিমে যদি ২ জন একসাথে খেলি, আর মনে হয় আমার আগে তোর ক্যাপ্টেন্সি তুই পাবি। এরকম হঠাৎ করে এরকম, মানে শুধু এইটা না, অনেক ক্ষেত্রে এরকম আমি হয়েছে। আমি এটার আমার একটা এক্সপেরিয়েন্স বলি। এটা ইভেন আন্ডার 15 এও যখন আমি আন্ডার 15 খেলি, আমি 17 ন্যাশনাল টিমে ঢুকে গেলাম। তখন আমার হঠাৎ করে মনে হলো যে, শান্ত, আমার কাছে মনে হয় তুই আবার আন্ডার 15 ই খেলবি এবং তুই ক্যাপ্টেন হয়ে যাবি। না, এইটা ওইটা হয়তো আবার এরকম। দর্শকরা ভাবতে পারে যে এখানে আমার এক্সপেরিয়েন্স বলি। ২০১৬ সালে ইংল্যান্ড সিরিজের পর একাডেমি গ্রাউন্ডের সামনে আরো একজন সাথে ছিল, বা মিরাজের সাথে কথা হচ্ছিল। তো আপনি হেঁটে আসছিলেন। আ মিরাজ দৌড় দিয়ে বলল যে, "আমি একটু ওর সাথে কথা বলে আসি।" এসে বলল যে, "শান্ত যখন ন্যাশনাল টিমে খেলবে আমার চেয়ে অনেক ভালো খেলবে। এটার সাক্ষী আমি।" এবং এটা দিয়ে বোঝা যায়, মানে এই গল্পটা বলা দরকার এই কারণেই যে আমরা সাধারণত বা রিসেন্টলি যা হয়েছে যে ভাবছি ক্রিকেটারদের মধ্যে অনেক রেষারেষি, ওদের মধ্যে বন্ধুত্ব নেই। তো আমার মনে হয় যে অ্যাজ এ টিমে যখন খেলছেন শান্ত, হুম। দিস ইজ অলসো ভেরি ইম্পোর্টেন্ট। খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট এবং আমি যেটা একটু আগে বললাম যে, আমার একটা ওকে যদি কোনো সাজেশন দেওয়ার থাকে, আমি ওকে ডিরেক্ট বলতে পারি। ওর যদি কোনো কিছু আমার খারাপ লাগে, আমি ক্যাপ্টেন বা ক্যাপ্টেন না বা আমার ব্যাটিং এ হতে পারে, আমার কোনো ডিসিশন এ হতে পারে। ও হুম। মন খুলে কিন্তু আমাকে বলতে পারে। যে জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট এবং শুধু এটা আমার আর ওর মধ্যে এখন সীমাবদ্ধ না। এটা এখন পুরো কিন্তু টিমের আমাদের মধ্যেই। ড্রেসিং রুমে এই জিনিসটা খুবই ভালো যে থাকে না অনেক সময় যে আ একটু পেছনে কথা বলা বা একটু ভয় পাচ্ছি বললে কি মনে করবে? এই জিনিসটা কিন্তু নেই। হুম, টিমের হুম। ভালোর জন্যে আমরা কিন্তু সুন্দর, আচ্ছা ভাইয়া এটা করলে ভালো হয় বা কোনো জুনিয়র প্লেয়ারও যদি হয় যে এই জিনিসটা করা দরকার। সো এই এনভায়রনমেন্টটা ড্রেসিং রুমের কালচারটা ইজ মাশাআল্লাহ ভেরি আগের ইম্পোর্টেন্ট। থেকে অনেক বেটার এবং আমি যেটা বললাম যে আমাদের ২ জনের ভিতরে এরকম কিছুই নেই। যদি কারণ ও জানে, আমিও জানি যে আমাদের খারাপ লাগবে না। কারণ ২ জনেরই ওই বিশ্বাসটা আছে যে কেউ কারো খারাপের জন্য বলছে আর না। আরো বেশ কিছুদিন ধরে একসাথে খেলছেন জি, ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং টা আছে। লেভেলে। আ মিরাজ, আ আপনার রিভিউ নিয়ে তো আমরা অনেক কথা শুনি। আপনি নিজেও হাসছেন। তো আ মানে আমরা টিভিতে যেটা দেখি যে মিরাজ কিন্তু অনেক প্যাশনেট থাকে, এবং আমরা দর্শক হিসেবে চাই যে মিরাজই ঠিক হোক। তো বন্ধুকে কখনো কনভিন্স করতে হয় যে শান্ত প্লিজ, না, বলতে হয় নাকি মানে ও রাজি হয়? সত্যি কথা বলতে, আমি যদি রিভিউ নেই, যদি ভুলও হয় তারপরেও আমাকে বিশ্বাস করে। কেন? মানে আমরা এটা বলি যে এটা অনেক সময় তো না, আমি কিন্তু সাকসেস হয়েছি। এমন না না, সেরকম না। এক্সাক্টলি না। শ্রীলঙ্কার সাথে কিন্তু একটা রিভিউ আমি ওকে জোর করে নিয়ে ওটা কিন্তু না। চান্দিমালকে আউট করেছি। আ এইগুলা কিন্তু কেউ বলবে না, না। এটা শুনুন, না, না, রিভিউ যেটা মিরাজ, মিস আমি হয়ে আপনার যায়। আমি আপনার পক্ষেই কথা বলছি। যে কারণ হচ্ছে যে আমরা কিন্তু জানি যে বিরাট কোহলি হুম, যে যেসব অদ্ভুত সব রিভিউ নিয়েছেন তিনি। ইভেন রিসেন্টলি ইংল্যান্ড শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি যে ইংল্যান্ডের রিভিউ গুলো সবগুলো বলে এটা ইটস অল পার্ট অফ দ্য গেম। আমি যেটা বলছি যে আপনার প্যাশনটা যেখানে হুম। থাকে, এবং যখন মিরাজ একটা রিভিউর জন্য আপনাকে বলে, আপনার কি মনে হয় যে কি বলেন তাকে যে মিরাজ আবার? না, এরকম কিছু না। আমি মানে নরমালি শুধু ওর ক্ষেত্রে না, যেটা হয় বোলারদের একটা ইমোশন তৈরি হয় ওই সময়। কারণ স্বাভাবিক। আমি সারাদিন বল করছি, একটা হুম, হুম, হুম। অপরচুনিটি তৈরি হয়েছে, আমি এটা হারাইতে চাই না। কারণ এরকমও অনেক সময় হয় কি যে আচ্ছা মনে হয় আউট না। দেখা যাচ্ছে পরে আউট। তখন কনফিউশনটা তৈরি হয়। বাট মজার ব্যাপার হলো যে ওর ওই বিশ্বাসটা থাকে এবং ও কনভিন্স করে ফেলে। সেইটাই। ও আমার ও অ্যাবসোলিউটলি আমি বলি যে মানে মাঠে কি হয় এটা অ্যাজ এ ক্রিকেটার উইথ ডিউ রেসপেক্ট মিরাজ আপনারাই ভালো জানবেন। আমি এটাই জানতে চাচ্ছিলাম, ঠিক বেঠিক না, যে মিরাজ কনভিন্স করে ফেলে মিরাজ কিভাবে? কনভিন্স করে ফেলে এবং ও যেটা বলল সাকসেসও হয়। হ্যাঁ, আমাদের সাবকন্টিনেন্টে একটু ডিফিকাল্ট কারণ উইকেটের কারণে হুম, হুম। ভেরি ডিফিকাল্ট। বাট
মানে ও আপনি খেয়াল করে দেখবেন আমি রিভিউ নিই লাস্ট সেকেন্ডে বা ২ সেকেন্ড আছে এই একটু সময় যে চিন্তা না করে। হুম। চিন্তা করে নেই। কারণ দেখা যায় যে একটা খুবই ইম্পোর্টেন্ট রিভিউ। বাট ইনটেনশন তো সবই ভালো থাকে। অবশ্যই। বাট হুম, বাট হুম। এই জিনিসটা যে হয়, এটা যে শুধু ও করে তা না। মেক্সিমাম বোলাররাই কিন্তু এই জিনিসটা তাদের করে। মনে হয় যে যে এটা হ্যাঁ, আউট। বাট ট্রু। ইনটেনশন কারো হুম, খারাপ না। বাট অবশ্যই। এই জিনিসটা যখন সাকসেস হয় না বা যখন হয়, এটা কিন্তু ভালো একটা এনভায়রনমেন্ট ও তৈরি করে। ট্রু, অনেক ট্রু। সময় হ্যাঁ, হয় যে না ইম্পোর্টেন্ট ছিল। আবার হুম। অনেক সময় দেখা যায় যে ওই টিমে একটু হাসি ঠাট্টা হচ্ছে ওই এন্ড জায়গাটাতে। ইটস আ গ্যাম্বল এও আপনাকে এটা তো হ্যাঁ। চোখে দেখে সো আমার যতটুকু আমার তো সম্ভব। ভালোই লাগে। হ্যাঁ, আমার তো ভালোই। আমিও এনজয় করি। বিকজ আমার কথা হচ্ছে যে আ যিনি ম্যান অফ দ্য সিরিজ হন পাকিস্তানের হুম, বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের হুম। মাটিতে ৫ টা ৭ টা রিভিউ ভুল রাইট। নিলেও কিছু যায় আসে না I আসলে। don't mind. আমি এজ এ দর্শক হিসেবে আমার কথা হচ্ছে যা ইচ্ছা মিরাজ রিভিউ নিতেই থাকুক। নিতে থাকো। যে আমার কোনো অ্যাজ লং এই ধরনের অসাধারণ ব্যাটিং বোলিং করছে ওর জন্য 100%. ২ টা রিভিউ রেখে দিয়েন। আমার মনে হয় যে মিরাজ আবার আসি যে অ্যাবাউট ইউর পারফরম্যান্স যে শুরু থেকেই যে একদম আপনাকে জাত অলরাউন্ডার হিসেবেই দলে নেওয়া হয়েছে। ইভেন যখন এইজ লেভেলে খেলেছেন ২ টাই আপনি ভালো খেলছেন। আমি যেটা জানতে চাই এই যে মিরাজ সবসময় রেডি সেটা ওপেনিং এ হোক, ৩ এ হোক, ৫ এ হোক, ৬ এ হোক, মানে আপনি যে কমপ্লেইন করেন না, মানে হোয়াট ইস ইউর ফিলোসফি? মানে আপনার মাথায় কি কাজ করে? যে আমরা শুনি যে ইউ অ্যাজ এ ব্যাটার জানেন যে আপনি আপনার পছন্দের জায়গায় ব্যাটিং হুম, করতে হুম, চান। হুম। তো আপনি কেন ফ্লেক্সিবল? দেখেন যে আমি কমপ্লেন করি না এটার জন্য ফার্স্ট টিমের চিন্তা করে এবং আমি চিন্তা করি আমার দ্বারা যদি টিম উপকৃত হয় বা আমি যদি ভালো খেলি তাহলে এটা আমার টিমেরই লাভ হবে। সো ফার্স্ট এ আমি টিমের চিন্তা করি। আর সেকেন্ড থিং আমি যেটা চিন্তা করি এটা আমার জন্য একটা অপরচুনিটি। আর এই অপরচুনিটি যদি আমি কাজে লাগাতে পারি তাহলে আমাকে নিজেকে আস্তে, আস্তে করে নিজেকে প্রমাণ কিন্তু করতে পারবো। টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টটা সবসময় ইজি হয় যে কখনো ওপেনিং করছেন বা কখনো হ্যাঁ, একটু পরে নামা। প্রবলেম তো হুম, হয়। হুম। কিন্তু একটা জিনিস দেখেন যে আমাকে যে উপরে ব্যাটিং করাবে, সো আমি যে নিজেকে প্রমাণ করতে পারবো, এটাই কিন্তু একটা অপরচুনিটি আমার জন্য। ওকে। সো আপনি ৮ নাম্বারে যদি নামেন, ওখানে কিন্তু আপনাকে নিজেকে প্রমাণ করার খুব টাইম কম। কারণ রাইট। প্রায় ৭ টা ব্যাটসম্যান আউট হওয়ার পরে আমি নামবো। হুম, হুম। সো ওখানে ওডিআইতে যদি খেলি হয়তো আমি ৩-৪ ওভার যদি ভালো ক্রিকেট খেলি তাহলে ৩-৪ ওভার ৫ ওভার আমি সময় পাবো। আর যদি বাংলাদেশ টিম খুবই খারাপ খেলে তাহলে ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পাবো ২০-২৫ ওভার। জি, তাহলে হবে কি? ঐরকম সিচুয়েশন খুব কম আসবে। হয়তো জি। ১০ ম্যাচে ১ দিন আসবে। হুম, হুম। বাট মেক্সিমাম টাইমে কিন্তু ওইভাবেই থাকবে। সো যখন এরকম অপরচুনিটি আসে, আমি চিন্তা করি যে হ্যাঁ, আমার জন্য এটা একটা অপরচুনিটি। আমি যদি এখানে নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে পরবর্তীতে আমাকে নিয়ে চিন্তা করবে। এই যে জি, আপনারা যে চিন্তাটা করছেন, জি। এর জন্যই তো চিন্তাটা হচ্ছে যে না ভেরি মিরাজ ইন্টারেস্টিং। পারছে। আপনি ইউ অ্যাজ এ ব্যাটার শান্ত মনে হয় যে আপনি অ্যাডজাস্টমেন্টটা বা যেকোনো জায়গায় খেলতে ভেরি ডিফিকাল্ট। ওকে। আমার মনে হয় যে ও যেটা করে এটা খুবই মানে টিমের অ্যান্ড জন্যে রেয়ার কেস হ্যাঁ, আসলে। টিমের জন্য চমৎকার। রাইট। প্রত্যেকটা ক্যাপ্টেন বলেন, কোচ বলেন, সিলেক্টর বলেন, আ সবার জন্যে এটা খুবই একটা স্বস্তির জায়গা এবং বাট ও যেটা বলল, ও যতটা সহজভাবে বলল, এতটা সহজ না ওর জন্যে ওই অ্যাডজাস্টমেন্টটা হুম, করা। হুম। বাট ও একটা কথা শুরুতেই বলল যে, "টিম কি চায় আমার কাছ থেকে?" সো ও টিমের কথা চিন্তা করেই কিন্তু করে এবং যে জিনিসটা ইম্পোর্টেন্ট যে প্রত্যেকটা প্লেয়ারের এটাই চিন্তা করা উচিত। রাইট। যে না আমি হ্যাঁ, আমার পছন্দের পজিশন আছে। অবশ্যই ওই জায়গাটাতে আ ব্যাটিং করা বা আ সিলেক্টর বা কোচিং স্টাফ যারাই থাকবেন তাদের উচিত ওই পছন্দের জায়গাটাতেই দেওয়া। বাট বিভিন্ন সময় হয় সিচুয়েশন এর কারণে এদিক ওদিক হয়। সো ওই সময়টা যেন টিমের কথা চিন্তা করে ওইভাবে করতে পারে। সো এটা রিয়ালি মানে দারুণ একটা ব্যাপার যে এরকম একটা মিরাজ এরকম আসলে ফ্লেক্সিবল। হ্যাঁ, আচ্ছা দর্শকদের মধ্যে কে বেশি পপুলার আপনার কি মনে হয়? আপনার বেশি ফ্যান বেশি না মিরাজের? মিরাজের মিরাজ? সত্য বলুন। 100% মিরাজের মনে বেশি। হয়। আমারই বেশি। মানে এখন দর্শকদের কথাটা বললাম যে অবশ্যই যে দর্শকরা বাংলাদেশের ক্রিকেটের মূল শক্তি, হার্ট যাই বলেন যে ওই দিন শেষে যেহেতু আপনারা ছোটবেলা থেকেই ক্রিকেট খেলছেন হয়তো বুঝবেন না যে কতবার যে বলা হচ্ছে আর কোনদিন বাংলাদেশের খেলা দেখব না। হু, হু। কিন্তু এটা আসলে কখনোই হয় না। কেউই করে না। দেখে টিম হারে জিতে দিন শেষে দলের সাথে থাকে। আ আপনি অনেকবার এটা নিয়ে কথা বলেছেন, কিভাবে চাপ সামলেছেন ওইদিকে হুম, যাব না। দর্শক হিসাবে যখন ছোটবেলায় খেলা দেখতেন, আজকে হয়তো যাদের মানে হু, হু, সাকিবরাই তো আপনার ডেবিউ যখন হুম, হয়েছে আপনারা খুবই ছোট আরকি হুম। সাকিব, মুশফিক, তামিমদের। তখন আপনি কেমন দর্শক ছিলেন? তখন তো খুব ছোট। হুম, তখন খুব ছোট একটা জিনিসই বুঝতাম যে আ ব্যাটসম্যান হইলে রান করতে হবে। হুম, মানে রান করছে বা মারতেছে। মানে অনেক ডিফেন্সিভ প্লেয়ার পছন্দ ছিল না। যে জি। অনেক লম্বা সময় ধরে ব্যাটিং করতেছে, রান হচ্ছে না। কিন্তু আমার আউট হইলে খুব খারাপ লাগতো। কোন ব্যাটসম্যান আউট হয়ে গেছে। বাংলাদেশ হেরেছে এরকম কেঁদেছেন বা মন খারাপ হয়েছে এরকম?
আহ মনে পড়ে না। না কারণ এরকম খেলার মধ্যে হ্যাঁ, ঢুকে এরকম গেছেন। মনে পড়ে না। বাট খুশি হইছি অনেক। ২০০৭ আচ্ছা। ইন্ডিয়ার সাথে অনেক খুশি হয়েছি। মিরাজ হ্যাঁ, পার্টিকুলারলি হ্যাঁ, কোন ম্যাচ যেটা হ্যাঁ। খুব মন আমার খুব খারাপ খারাপ হয়েছে? লেগেছিল। ২০১২ সালে যেবার আমরা এশিয়া এশিয়া কাপে কাপের হেরে ফাইনালে গিয়েছিলাম হ্যাঁ, ফাইনাল। তখন পাকিস্তানের আমি সাথে। আন্ডার 17 খেলি। হুম, হুম। আর আমি কেঁদে দিয়েছিলাম ওই ম্যাচটা দেখে। আর সত্যি কথা বলতে আমি গ্রামে ছিলাম তো, সচরাচর গ্রামে কি হয় শীতকাল ছিল তখন। হুম, হুম। আ নাড়াকুটার মতনই ছিল। আমি জাস্ট এভাবে শুয়ে পড়েছিলাম। কান্না করতেছিলাম। মানে খুবই খারাপ লাগছিল ওই মোমেন্টামটা আমার জন্য। আর কি ইন্টারেস্টিং ব্যাপার, প্রতিপক্ষ পাকিস্তান। একটা ছোট ছেলে কাঁদছে, দল হেরে গেছে। পরবর্তীতে সেই দলে খেলছে, প্রতিপক্ষ পাকিস্তান, জয়ের নায়ক সে। আলহামদুলিল্লাহ। অদ্ভুত। মানে আমরা বলি না যে স্পোর্টস কত সুন্দর গল্প হুম। তৈরি করে। আর কোন একটা জয় যেটা খুব খুশি হয়েছেন? যেটা দেখে আপনি নেচেছেন। মানে আমি জানি যে আপনি নাচতে পছন্দ করেন। আমরা দেখি ভিডিওতে। আমি সামনাসামনি না, দেখি আমার নাই। কাছে খুব ভালো লেগেছিল এই যে ইন্ডিয়া সিরিজে যখন আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম এবং হুম, ২ হুম। টা ম্যাচ ভালো খেলেছিলাম। তখন খুবই আনন্দ পেয়েছিলাম এবং সবাই আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করেছিল জি। এবং ওই মোমেন্টামটা খুবই স্পেশাল ছিল। আ কে ভালো নাচতে পারে? মিরাজ না আপনি? মিরাজ? এটা তো সবই আনসার এটা মিরাজের। তো আচ্ছা, প্রমাণিত। আ এ একটা জিনিস কি যে ছোট ছিলাম তো একটু আবেগী ছিলাম। সো এখন তো আর আবেগে নেই। ঠিক আছে? আচ্ছা, এটা আসলে অনেকে মন খারাপ করবে। কারণ আমি জানি না যে আপনি কিভাবে দেখেন। যে আমার মনে হয় যে আপনার নাচগুলো মানুষ পছন্দ করে। ওই যে কারণ ছোট ছিলাম, আবেগে ছিলাম। আবেগে নাচ বের হয়ে গেছে। কি মনে হয় যে টিমে তো অবশ্যই আ আ আ মানে আপনি কি দ্যা কোয়েট ওয়ান একটু চুপচাপ থাকতে পছন্দ করেন নাকি টিমের ভিতরে কেমন? এটা তো ও বলতে পারবে আসলে। এই প্রশ্ন করি যে আমরা জানি যে মিরাজ খুব অ্যানিমেটেড, হুম। মজা করছে। না, ও সে না একটু একটা জিনিস কি যে আমি যেরকম একটু ফান করি, দুষ্টামি করি, হ্যাঁ, ও করে। কিন্তু ও একটু মানে একটু সিরিয়াস থাকে হুম, হুম। খেলা-টেলা নিয়ে। তারপরে একটু সব বিষয় নিয়ে একটু সবসময় একটু সিরিয়াস থাকে। এবং দুষ্টামি করে। এরকম না যে ফান করে না, দুষ্টামি করে না। কিন্তু সবসময় ফোকাস থাকে। একটু থাকার চেষ্টা করে। বা একটু রিজার্ভ থাকে। মানে ঐরকম রিজার্ভ না। আচ্ছা মানে ক্যাপ্টেন হওয়ার পর একটু রিজার্ভ হয়ে গেছে নাকি একটু চুপচাপ না, বেশি না। থাকে? না, একটু ভাবটাব আমাদের বাড়ে সাথে নাই। শোনেন ভাবটাব একটা বাড়ে জিনিস নাই। দেখেন, হ্যাঁ। আমাদের সাথে তো আর রিজার্ভ কি? আমরা সবসময় একসাথেই থাকি, একসাথে খাই। আপনি একটা জিনিস দেখেন, ৩৬৫ দিনের ভিতরে মনে হয় আমরা ২০০-২৫০ দিনই থাকি একসাথে। প্রতিদিন সুযোগ নেই ভাব নেয়ার। সকালবেলা ঘুম থেকে উঠে ওর চেহারা দেখতে হয়, আমার চেহারা ওর দেখতে হয়। আবার সেই সকাল থেকে রাত পর্যন্ত। সো এখানে তো মানে ভাব নেওয়ার কিছু নাই। আমাদের একটা সেগমেন্ট আছে তোপের মুখে, সেটায় যাবো। তার আগে জানতে চাই যেহেতু মিরাজ বলল যে এই যে লম্বা ট্যুর ট্রাভেল বাইরে থেকে দেখলে তো খুবই মানে মজা লাগার কথা, এত দেশ ঘোরা। কিন্তু দেখতে, দেখতে নিউজিল্যান্ড সফরও ৩ হুম, বার ২ বার হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজও হুম। যাওয়া যায়। বাট একটা পর্যায়ে তো এই ভ্রমণের একটা ক্লান্তি তো আছেই, যেটা কোথাও না কোথাও খেলায় কিছুটা হলে এফেক্ট করে। লম্বা ট্যুর গুলাতে তো অবশ্যই মানে এমন না যে একদমই করে না এই কথা বলব না। বাট খেলাটাকে তো অনেক ভালোবাসি আমরা। তো হুম। খেলার জন্য যেটা মানে পাগল যে না খেলা খেলতে পারছে এতেই অনেক খুশি। বাট লম্বা সময়গুলাতে হয় কি যে আমরা ওই সময়গুলা কিভাবে কাটাতে হবে ওই অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে। ওই যে ও বলল যে প্রতিদিন ওর চেহারা দেখা লাগছে। তো ওই আড্ডা দেই, গল্প করি বা কোনো এক্টিভিটিস ক্রিকেটের পাশাপাশি এভাবে সময় কাটাইতে হয়। দিন শেষে যখন মাঠে যাই খেলতে তখন ভাল লাগে। তো ওই শান্তিটার কারণেই আসলে এই যে ভ্রমণ, ক্লান্তি এগুলা এগুলো আসলে অবশ্যই আসলে ইয়ে হয় না। খেলা নেই। আ আমাদের একটা সেগমেন্ট তোপের মুখে মেহেদী হাসান মিরাজকে দিয়ে আ প্রশ্ন করছি যে আম এগুলো একটু সিরিয়াস টাইপের প্রশ্ন যে ব্যাটিং না বোলিং কোনটায় আপনি বেশি ফোকাস দেন? বর্তমানে ব্যাটিং। আ আপনি বলেছেন একটু আগে সব জায়গাতে আপনি ব্যাটিং করেন দলের হু, হু। প্রয়োজনে। কিন্তু আপনার পছন্দের ব্যাটিং পজিশন কোনটা? ৫। ৫। আই হোপ যে দেখছেন টিম ম্যানেজমেন্ট। আচ্ছা, আ স্পিনার হিসেবে নিজেকে বেশি প্রতিষ্ঠিত করতে চান নাকি অ্যাজ আ ব্যাটার অর অলরাউন্ডার? অলরাউন্ডার হিসেবে। দেশের বাইরে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে একটা তো সবসময় কথা ছিল। বাট এখন আসলে এটা পাল্টাচ্ছে। নিউজিল্যান্ডে আমরা ভালো খেলেছি, পাকিস্তানের মাটিতে জিতছি। আপনার মনে হয় যে এই ধারাবাহিকভাবে আমরা এটা ধরে রাখতে পারবো? টিমটা আসলে ওই জায়গায় আছে। এটাকে ফ্লুক বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, অবশ্যই। কারণ এটা একটা প্রসেস। আপনি দেখেন যে কেউ কখনো চিন্তা করেনি যে আমরা নিউজিল্যান্ডকে হারাবো। আমরা ওদেরকে একটা ম্যাচ হারিয়েছি। কেউ কখনো ভাবেনি পাকিস্তানে যে পাকিস্তান সিরিজ জিতবো। বাট আমরা ওদেরকে হারিয়েছি। সো ডে বাই ডে
আমাদের ইমপ্রুভ হচ্ছে, আমরা ভালো খেলছি। বাট এটাকে ধরে রাখতে হলে আমাদের, যেটা শান্ত বলল, যে আমাদের সবাইকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, কম্বাইন্ড থাকতে হবে। সো আমরা ওই কম্বাইন্ডটা আছি এবং আমরা ওই হার্ড ওয়ার্কটা করছি। ঠিক আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত জীবন আর খেলোয়াড়ি জীবন, এটা ব্যালেন্স করতে যে কোন জিনিসটা আসলে আপনার মানে সমস্যা হয়, যে কোন জায়গাটা আসলে আপনার মনে হয় যে ডিফিকাল্ট টু ম্যানেজ? ২ টা ডিফারেন্ট। ওইটা আপনি আপনি ব্যালেন্স করে ফেলতে মনে পারেন। করেন যে খেলোয়াড় লাইফ আলাদা, ব্যক্তিগত লাইফ আলাদা। সো ২ টা ডিফারেন্ট ওয়েতে ম্যানেজ করতে হয়। আচ্ছা। এবার শান্তর কাছে আসি, যে এখন পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে ৩ ফরম্যাটেই দেশকে লিড করছেন। কেমন অভিজ্ঞতা? আলহামদুলিল্লাহ সো ফার খুব ভালো। আ রেজাল্ট আসছে, তারপর ভালো হওয়ার রেজাল্ট টিম কথা। ভালো করছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই প্রশ্নটা না, আমার প্রশ্ন না। আপনার অধিনায়কত্বে আগামীতে বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনা আছে কি? আমি তো বিশ্বাস করি। বাট এটা আসলে অনেক দূরের কথা। বাট যেটা আমার কাছে মনে হয় যে প্রসেসটা খুব ইম্পোর্টেন্ট। আমি ক্যাপ্টেন থাকি বা আরেকজন থাকুক, লক্ষ্য তো একটাই থাকে যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে। জি, অবশ্যই। যাই হোক, এটা আমাদের শো এর আগে একটা কথা হয়েছে, এটা আমি পরে, অনেক পরের জন্য তুলে রাখলাম, বা খুব তাড়াতাড়ি হয়তো বলতে পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি সবার খুব প্রিয়। মিরাজ বেশি পপুলার হলেও আপনার নামই ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসে। আ এখন কিভাবে দেখেন পুরা ব্যাপারটাকে, ট্রলটাকে? অনেস্টলি আমার কাছে কেন জানি মনে হয় যে দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমি সত্যি বললাম। কেন? আচ্ছা। কেন? পার্সোনালি আমার অনেকের সাথে যখন আমি প্র্যাকটিস থেকে বাসায় যাই বা দেখা যাচ্ছে যে কোথাও ট্রাভেল করছি, যখন পার্সোনালি আমার কোনো মানুষের সাথে দেখা হয়, তারা খুবই সাপোর্টিভ, তারা খুবই পজিটিভ কথা বলে। মাঝেমধ্যে ২-১ টা সাজেশনও দেয়। সবসময় পজিটিভ কথাই বলে। তো আমি I don't know যে কারা এগুলা করে। সো আমি ওই জিনিসটাই দেখি যে ওটা ছাড়াও কিন্তু শাহবাগে গণক্ষমা কর্মসূচির ব্যাপারটা আপনি জানেন? যে না, আপনি যখন আপনি জানেন না এটা? না, না। যে স্বাভাবিকভাবে আপনি তো আপনাকে নিয়ে ট্রোলটা জানেনই। জি, পরবর্তীতে আপনি যখন রান করলেন, আ জি। দারুণ একটা মৌসুম কাটালেন। তখন ফেসবুকে এরকম একটা জিনিস চালু হয়েছিল যে শাহবাগে শান্তর কাছে গণক্ষমা কর্মসূচি ওকে। আরকি। না তো এটা যেটা আপনি বলছেন যে মানুষ আপনাকে ভালোবাসে। দিন শেষে মিরাজ, আপনার কাছে শুনতে চাই, এই যে দর্শকরা যে মজা করে, অবশ্যই আমি খারাপ কমেন্ট গুলোর কথা বলছি, এটা মজা করে। সেটার মধ্যেও তো ভালোবাসাই লুকিয়ে থাকে। দেখেন, একটা জিনিস কি, মজা এক জিনিস, আর একটা মানুষকে ছোট করা এক জিনিস। সো আমরা যে কাজটা করি এটা কিন্তু মানে যারা না করে সে জিনিসটা কিন্তু বুঝবে না। মিরাজ, অনেক সময় মজা করতে গেলে কিন্তু কোথাও না কোথাও কেউ একটু ছোট হবেই। মানে এখন আমি যদি যেটা বলছিলাম, যে এখন যদি আ শান্ত পরপর ভালো না করে, আল্লাহ না করুক, আমি চাই যে উনি রান করুক। রান না করে, এখন তাকে নিয়ে তো ওই ট্রলটাটুকু হবেই। সেখানে তো কোথাও না কোথাও না, তাকে আপনি আসলে একটা জিনিস দেখেন যে আ আপনি যেটা বললেন ট্রল এক জিনিস, আরেকটা মনে করেন হ্যাঁ, আপনি বুঝেছি। খারাপ খেলা নিয়ে কিন্তু আমি যদি খারাপ খেলি অবশ্যই আমাকে নিয়ে সমালোচনা হবে। বাট সমালোচনার ভিতর কিন্তু একটা পজিটিভ জিনিস থাকবে। আচ্ছা। একটা জিনিস কি, যে সমালোচনা প্রত্যেকটা মানুষকে নিয়েই থাকবে। আমাকে নিয়ে থাকবে না তা না। কারণ আমরা যে কাজটা করছি সমালোচনারই কাজ করছি। আমরা ভালো খেললে যেরকম সবাই আমাদেরকে সাপোর্ট করবে সেটা জি। আমরা নিতে পারি। হু, হু। খারাপ খেললে অবশ্যই গালি দিলে সেটাও নিতে পারি। ওকে। কিন্তু সেটার ভিতরে কিন্তু সুন্দর একটা প্রসেস থাকবে। সুন্দর একটা মনে করেন যে পজিটিভ বাইট থাকবে। এখন সেটা যদি হয়ে যায় মনে করেন যে অনেক খারাপ পর্যায়ে, ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত হার্ট, পরিবার নিয়ে হুম। আসা, একটা সেগুলো তো আসলে আপনি হুম, হুম। দেখেন যে আ ইসলামে তো এইটা আছে যে কোন মানুষকে হার্ট করে কথা না বলা। সেই মানুষটা যদি কষ্ট পায়, আল্লাহও অনেক কষ্ট পায়। সো এগুলো তো আছে জিনিসগুলো। সো আমার কাছে মনে হয় এই যে যারা এগুলো করে, আশা করি তারা এগুলো থেকে বিরত থাকবে। আমার মনে হয় না থাকবে। বাট তারপরেও যে বা এগেইন এটা পার্ট অফ হ্যাঁ, দ্য গেম, আমি ওটা ধরে নিতে চাই। যাক, এবারে কিছু প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। একে করব যে আ যখন বেড়ে উঠছিলেন, আ কার ব্যাটিং দেখে মনে হয় যে এই সময় না ফর্মার, যে আমি যদি এরকম ব্যাটিং করতে পারতাম? সচিন টেন্ডুলকার। মিরাজ, সেম কোয়েশ্চেন। বিরাট কোহলি। আ কোন ক্রিকেটারকে ১ম বার সামনে দেখে স্টার স্ট্রাক হয়ে গেছেন, যে আয় হায়! সারা জীবন টিভিতে দেখেছি, সামনে দাঁড়িয়েছে। সাকিব আল হাসান। ওয়াও, ইন্টারেস্টিং। মুশফিকুর রহিম। আ বাংলাদেশ টিমের কারো সাথে যদি পার্টনারশিপ করার সুযোগ হয়, যে লম্বা পার্টনারশিপ করবেন, কাকে বেছে নিবেন? হাবিবুল বাশার সুমন। ইন্টারেস্টিং। কেন? মানে যখন আ খেলা দেখতাম বা প্র্যাকটিসে ছিলাম যখন এই আন্ডার 15 বা তারও আগে, আন্ডার 15 না তারও আগে। হুম, হুম। তো দেখতাম যে এই মানুষটা ৫০ করে। হ্যাঁ, মিস্টার 50, হ্যাঁ, মানে দেখি রান করতে। বা রান করছে। তো হুম।
তখন একটা ইয়ে হইতো। আর সবথেকে ভালো লাগতো শর্ট বল খুব ভালো খেলতো। হ্যাঁ, পুল পুল শটটা শট খুব করতেন। ভালো খেলতো। তো এটা নিয়ে চকবলকে অনেক সমালোচনা হতো। এইজন্য উনি আরো বেশি খেলতেন আরকি হ্যাঁ, এবং সো সাকসেসফুল আমার ইচ্ছা হয়েছিলেন। মানে এখন যারা আছে তাদের মোটামুটি সবার সাথে পার্টনারশিপ হয়েছে। বা সুমন তো ভাইয়ের সাথে। হ্যাঁ, এরকম কেউ যার সাথে তো খেলার সুযোগ হয়নি, যাতে পার্টনারশিপ ব্যাটিং করতে চান একসাথে? আমি মুস্তাফিজের সাথে। মুস্তাফিজ? হ্যাঁ। মানে মুস্তাফিজ কতক্ষণ ওই পাশে টিকে না থাকতে পারবে কারণ সেটা হলো তো ব্যাপার আছে। আমি যে যেখানে ব্যাটিং করি বোলারদের সাথে মনে করেন ম্যাক্সিমাম টাইম কাটানো হয়। সো হুম, ওরা যদি আমাকে সাপোর্টটা দিতে পারে হুম। তাহলে আমার নিজের রানটা একটু বাড়াতে পারি। সো ও। আমি নিজের কথা চিন্তা করে একটু মুস্তাফিজের কথা বলছি একটু এবং আরো যারা পেস বোলার আছে তাদেরকে নিয়ে ব্যাটিং একটু করতে চাই। ইন্টারাপ্ট করে এখানে হ্যাঁ, হ্যাঁ। মিরাজ কিন্তু ওর যে পার্টনার, হ্যাঁ। হ্যাঁ, এই হাসান মাহমুদ, শরীফুল, মোস্তাফিজ, নাহিদ রানা এদেরকে খুব টেক কেয়ার করে। পারলে ও যে মাঝে মধ্যে আচ্ছা, ও নকিং যেখানে ব্যাটিং হ্যাঁ, করে তো ও আচ্ছা, আচ্ছা। ওদেরকে খুব আচ্ছা, টেক যত্ন কেয়ার না, রাখতে কারণ হয়। আছে। আপনি একটা জিনিস দেখেন, ও যখন হ্যাঁ, ব্যাটিং করে হুম। তখন হয় মুশফিক ভাইকে পায়, লিটন দাসকে পায়, সাকিব ভাইকে পায়, মানে জাকির তারপর সাদমান তাকে পায়। কারণ ও টেক কেয়ার করবে তাদেরকে। এখন আমি যেখানে ব্যাটিং করি ৮ নাম্বারে আমার আরে, পরে যে ভাইয়া ব্যাটসম্যানকে তোমরা আউট হয়ে যেও না। হাসান প্লিজ একটু মাহমুদ, প্র্যাকটিস করো। তারপরে আপনার শরীফুল তাসকিন হ্যাঁ। আহমেদ, শরীফুল এরাই তো আমার মনে করেন যে জি। প্লেয়ার। তো ওরা চিন্তা করে না মিরাজ আছে। আর আমি চিন্তা করছি হাসান মাহমুদ আছে। সো ডিফারেন্টটা মানে বুঝতে পারছেন? অ্যাবসোলিউটলি। আপনি যখন দলে ঢুকেছেন, কোন প্লেয়ারকে দেখে কি মানে ভয় লাগতো? মানে থাকে না যে, এই না যে সে ইয়ে ছিল বা কাউকে দেখে কিছু হয় না, পুরা এনভায়রনমেন্টটা দেখেই আমি একটু নার্ভাস ছিলাম ড্রেসিং রুমের? ড্রেসিং রুমে। মানে একটু মানে সবাই, কারণ খেলাটা তো ইন্টারন্যাশনাল খেলাটা আসলে যে কত প্রেশারের বিষয় তখন পর্যন্ত তো জানি না। তো সবাই সবার কাজ করতেছে এবং খুবই ফোকাসড। তারপরে সবার কাজ সবকিছু হওয়ার পরে যাই কমিউনিকেশন করতেছে, কথা বলতেছে, আড্ডা মারতেছে। তো আমি ঢুকে আসলে এরকম অভ্যস্ত আমি ছিলাম না। তো যদি বলেন পার্টিকুলার কোনো নাম বলতে পারব না। পুরা ড্রেসিং রুমের ড্রেসিং রুমের। পরিবেশটা দেখে আমি একটু নার্ভাস ছিলাম। মিরাজ? কোন খেলোয়াড়কে দেখে কি একটু ইন্টিমিডেটেড বা মনে হয়েছে আচ্ছা একটু আমি পার্সোনালিটি স্বপ্নের দেখে? ঘরে ছিলাম তখন। স্বপ্নের ঘরে? আচ্ছা। কিরকম? যখন আমার ডেবু হয়েছিল, তখন রাতের ভিতরে আমি খালি দেখতেছিলাম, যাদের খেলা টিভিতে দেখেছি, তাদের সাথে তাদের সাথে কালকে খেলবো। এন্ড আমি কিভাবে বল করব? আমি শুধু খালি চিন্তা করছিলাম, আমি বলটা করব সুন্দর, ব্যাটসম্যানের সামনে থেকে টান করে উইকেট কিপার এইভাবে ধরবে, আর সবাই তালি দিবে। মানে আমি যে উইকেট নিবো অনেকটা কিন্তু তাই হয়েছিল ওই হ্যাঁ, ওই সিরিজে হ্যাঁ, বেসিক্যালি। হ্যাঁ, ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ডের মানে সাথে। আমি হুম। ওই সব চিন্তা করছিলাম। উইকেট যে নেবো এই চিন্তাই ছিল না। চিন্তা ছিল ব্যাটসম্যানকে খালি বিট করব হুম। এবং সবাই তালি দেবে, সবাই বাহবা দেবে। এইভাবে চিন্তা করেছিলাম ১ম দিকে। টিমের সবচেয়ে দুষ্ট কে? মানে ইন আ পজিটিভ ওয়ে আরকি। মজা করে কে সবচেয়ে বেশি? অনেকজন আছে। শরীফুল, হাসান মাহমুদ। তাসকিনও আছে। তাসকিনও? কারা? এই নামগুলোর সাথে হ্যাঁ, একমত? খুব দুষ্টামি করে। আর নিশ্চয়ই সব দুষ্টামি গুলা বলাও যাবে না। না তেমন না। আমরা আচ্ছা। সবসময় একটা জিনিস কোনো দেখেন, দুষ্টামিই করে না। একসাথে শোনেন, একসাথে যদি সবাই থাকি, সবাই এটা যদি আমরা হয় একটু স্বাভাবিক। দুষ্টামি না করলে লাইফটা আর একটু বোরিং হয়ে যেটা যাবে। হয় যে বয়েজরা যখন একসাথে হুম। থাকে অনেক ধরনের মজা হয় যে আ শান্ত, আপনি ক্যাপ্টেন, ১ বলে ৬ রান দরকার। কাকে ব্যাটিং এ পাঠাবেন? দেশি বিদেশি যে কেউ হতে পারে। এবি ডিভিলিয়ার্স। মিরাজ, আপনি অধিনায়ক। ১ বলে ৬ রান দরকার। নিজেকেও পিক করতে পারেন চাইলে। না, আমার সম্ভব না। এক বলে ছয়। কাকে পিক করবেন? রাসেল, আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল। গুড চয়েস। আ এবার আপনাদের সাথে আ পাল্টা জবাব ফ্যানরা বিভিন্ন কমেন্ট করেছেন, সেগুলো নিয়ে ডিসকাশন। ১ম এ শান্তর কাছে আসছি যে, ট্রফি বুকে জড়িয়ে ঘুম কেমন হলো ক্যাপ্টেন? আ সেটা জানতে চাচ্ছেন। এরকম আরো প্রচুর ছবি দেখতে চাই। মেসির ফ্যান? মেসির ফ্যান। হ্যাঁ, বোঝা যাচ্ছে। ভালো ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি কবে আবার সেঞ্চুরি করবেন? মুশফিকের সাথে আপনার ছবি দিয়ে যে আপনি এরকম সেঞ্চুরি কবে করবেন? নেক্সট সিরিজ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, দিস ইস ভেরি ইন্টারেস্টিং। ক্রিকেটার হলে আর কিছু না পেলেও ভালো একটা বউ পাওয়া যায়। একজন কমেন্ট করেছেন। এটা আপনার প্রোফাইলে আরকি। এটা সত্য? ট্রু মনে হয়। কারণ আমার একটা কিসের জন্য আমি সেদিন বলছিলাম কাকে যেন যে, মানে ক্রিকেটার না হলে আমাকে কে বিয়ে করত? এটা আমার মনে হয় মনে ট্রু। হয়। ওকে, ঠিক I আছে। don't know বাট না, আমার বাট মনে হয়। আপনি ইউ আর বর্ন টু বি আ ক্রিকেটার, সেটাও ঠিক আছে। আচ্ছা, আপনার ছবি দেখে একজন কমেন্ট করেছেন, শান্তশিষ্ট ছেলেটা আসলেই কি আপনি নামের মতো শান্ত কিনা? না। ওকে। আরেকজন লিখেছেন, আপনারা যে যাই বলেন আমি শান্তর পাশে আছি। কারণ শান্তর ক্যাপ্টেন্সি আমার অনেক ভালো লাগে। আশা করি শান্তর হাত ধরে বিশ্বকাপ আসবে বাংলাদেশে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা একটা ছবি লিখছে, ভাইয়া জিম্বাবুয়ের সাথে জিতে এত পার্ট নেওয়ার কিছু নেই।
এই জিতা দিয়ে কিছু হবে না। জিম্বাবুয়ে একটা ইন্টারন্যাশনাল দল। আচ্ছা, আরেকটা ছবি যেখানে ইটস আ ভেরি ফেমাস ছবি, আপনি আর মুশফিক ২ জন দৌড়াচ্ছেন। হুম। মনে হয় যে ছবিটা জানেন। ভাই ৪টা ২ জন মিলে থামাতে পারছিলেন না। এর উত্তরে কি বলবেন? কেন পারছিলেন না ২ জন মিলে দৌড়ে? ২০২১ সালের ছবি। বাট দুইজনের চেষ্টা তো ছিল। ফেয়ার এনাফ। ভালো, একদম পাল্টা জবাব। মেহেদী হাসান মিরাজ। একদিন মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ১ নম্বর অলরাউন্ডার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাকিব আল হাসান থাকতে না সাকিব আল হাসানকে টপকে। না, এখন যে সিচুয়েশন আছে এটা লং প্রসেস। চেষ্টা করব যে প্রতিদিন পারফর্ম করার জন্য। বাহ! সো পারফর্ম করলে একদিন ইনশাআল্লাহ হতে পারবো। আরেকজন কমেন্ট করছে, বিপদের বন্ধু হয়ে সবসময় দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। রিসেন্ট টাইমস আমরা তাই দেখছি। ইনশাআল্লাহ। যে আরো ধরবেন। অবশ্যই। এমনি আপনি কি বাস্তব জীবনেও এরকম মানে বিপদের বন্ধু সবার? চেষ্টা করি যতটুকু জি। করার আমরা জন্য। সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনারা সবাই মানুষের যখন প্রয়োজনে এগিয়ে আসছেন। আ ভাই আমার নামটা মনে করে লিখে আসেন। ও আচ্ছা। সেটা হচ্ছে যে আপনি ওই যে অনার্স বোর্ডে নাম হুম, লিখছেন। আপনার অনার্স বোর্ডে বলেছে মোহাম্মদ জাহিদ রাফি। হুম। মানে তার নাম লিখতে বলেছে, আপনার নিজের নাম না। ও এরপর আবার লিখে দিতে পারেন। শান্ত, আপনার কথাটা ঠিক যে ওর ফ্যান বেশি। সব পজিটিভ কমেন্ট। আচ্ছা। আ আগামী দিনের অধিনায়ক হিসাবে দেখতে চাই। এখন কিন্তু ওই যে সিনেমার ওই যে হিন্দি সিরিয়ালের মতো মাঝখানে, হ্যাঁ? যে এইটাই কিন্তু ভাইরাল কনটেন্ট। এটাই এবার বানায় দেন প্লিজ ভাইরাল, যে ২ বন্ধুর মধ্যে গ্যাঞ্জাম। চল গ্যাঞ্জাম করি। আমি বলি টাইটেলটা কি হবে? শান্তর অধিনায়কত্ব কেড়ে নিতে চাইছেন মিরাজ। হ্যাঁ। আপনার ফ্যান চাচ্ছে যে আপনাকে অধিনায়ক হিসাবে দেখতে। এটা সময় বলে দিবে। ভেরি ডিপ্লোম্যাটিক। একটু চোখে, চোখে রাখতে হবে কিন্তু। না অবশ্যই এবার আপনারা ভালো বন্ধু। যা যাই হোক যে একজন লিখেছে যে আপনার আর মুমিনুল হকের একটা ছবি দিয়ে যে আপনার আর মুমিন ভাইয়ের চেহারা একরকম। আপনারা কি আগের জন্মে ভাই ছিলেন নাকি? না, আমরা খেলার লাইফে ভাই। অবশ্যই। মিরাজকে আমার সাথে ফুটবল খেলার জন্য ইনভাইট জানাই। আসো, খেলা হবে। ভালো খেলেন ফুটবল এমনি? মোটামুটি। অত ভালো প্লেয়ার না। কে ভালো আমি খেলে টিমে? মনে ভালো? সাকিব তো ভালো খেলে। না, সাকিব, আমি মুশফিক ভাই ভালো খেলে। মুশফিক ভাই ভালো খেলে, শান্তও ভালো খেলে, শান্ত লিটন ভালো দাস খেলে? লিটন ও। দাস খুবই ভালো খেলে। হ্যাঁ, কারণ আপনারা তো দেখি যে ওয়ার্ম আপ হিসেবে খেলেন। আচ্ছা, এটা ইন্টারেস্টিং। খুব ভালো। আর লেগ স্পিনার হওয়ার চেষ্টা করেন ভাই। অফ স্পিন সব ফরম্যাটে খেলা যায় না, মনে রাখবেন। খেলতেছে। সব ফরম্যাট তো খেলার দরকার নেই। যে ফরম্যাট খেললো সেটা পারফর্ম করলে হলো। ভালো খেললে তোমাকে মানিকগঞ্জে ঘুরতে নিয়ে যাব। ছেলে বলছে কিন্তু। একটা মানে ছেলে ফ্যান। আরে হইল। আচ্ছা। ওকে। এটা মেয়ের ফ্যান। কচিকাঁচা আপুরা মিরাজের ছবিতে লাভ রিঅ্যাক্ট দিও না, ওর বউ আছে। পরে তার সংসারে আগুন ধরবে। আগুন ধরবে? ভাই, আমি এটা নিয়ে কোনো কমেন্টই করতে চাই না। শোনেন, একটা জিনিস কি, এখন আমার ছেলে আছে। সো আগুন জ্বালার কোনো চান্স নেই। ও আচ্ছা, এটা আপনার কি বলে নিশ্চয়ই খুলনার হবে। মেহেদী ভাইডি ডেলি এরম ভালো খেলতেই হবে কলম। ভাইডি ভাইডি। খুলনার ভাষা ভাইডি। খুলনার ভাষা ভাইডি বলেছে। যাই হোক আমরা শেষ করব, কিন্তু তার আগে একটু আপনাদের সাথে কুইজ খেলতে চাই। দেখব যে কার কিরকম বাংলাদেশ ক্রিকেট নিয়ে নলেজ। ওকে। টেস্ট ক্রিকেটে হুম। বাংলাদেশের কোন ক্রিকেটারের সবচেয়ে বেশি ক্যাচ? মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ ইন্টারেস্টিংলি ৩ এ আছেন। আর ২ টা ক্যাচ হলে তিনি কিন্তু সমান হয়ে যাবেন। তুই এত কেস কবে তুললি গো? হ্যাঁ, সেটাই। আমি জানি না এটা ভুল কিনা, কে জানে। অনেক কাজ এক নম্বরে অনেক কি catch। আছে বলে দেন তাহলে। মুমিনুল হক। বলতে চাইছিলাম। মুমিনুল হক? হ্যাঁ। কারণ অনেক ধরেছে। হ্যাঁ। মুমিনুলের সৌরভ ভাই কয়টা? সেকেন্ডে কে? রিয়াদ ভাই। সেকেন্ডে রিয়াদ। সৌরভ ভাই কয়টা? ৩৯। আপনার ৩৭ টা। ৩৭ টা। হুম। সৌরভ ভাই ৩৯। হ্যাঁ। তার মানে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ছাড়াই যাব। স্লিপে দাঁড়াচ্ছি যে এখন। বল হ্যাঁ। আসবে তো এখন। মুমিনুল ৩৯ টা, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৮ টা এবং মেহেদী হাসান মিরাজ তার মানে ইনশাআল্লাহ আচ্ছা খুব ৩৭ টা। তাড়াতাড়ি ছাড়াবো। সামনেই ইন্ডিয়া সিরিজে ইনশাআল্লাহ। আমরা হয়ে যাচ্ছে। আচ্ছা। দোস্ত ওই ক্যাচটা মিস না করলে তো তাহলে একটা থাকতো। একটা থাকতো। শিট। বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান কে? বলবো আমি? হ্যাঁ, অবশ্যই। অপি ভাই। সুপার। মেহরাব হোসেন। হ্যাঁ, জানতেন আনসারটা? একটু অপেক্ষা। জানতেন? আচ্ছা, সুযোগ দিয়েছেন বন্ধু। না, আমি ভাবলাম যে কম্পিটিশন তো, পুরস্কার আছে সেটা তো, বিশাল বলবেন তো। পুরস্কার, ওটা তো এটা সারপ্রাইজ। তো জানাই যায়। আচ্ছা, প্রথম টেস্ট 50 কার? টেস্ট 50 দু- আতার আলী খান। না, ইসে বুলবুল ভাই।
না না কিছুই জানি না আমরা, এগুলো এই সেগমেন্টই বাদ দিয়ে দেন। হাবিবুল বাশার সুমন। না এটা সেগমেন্টটা বাদ দেওয়ার আচ্ছা 100 করলো না আগে বুলবুল ভাই? বুলবুল ভাই তো প্রথম সেঞ্চুরিয়ান আপনি 100 50 না, না, করেই তো ওটা তো আপনি মানে 100 না তে না, গেছেন। আগেই 100 ওটা আগেই তো 50 করে 100 ফেলছে। ওটা 100 কাউন্ট হবে। হ্যাঁ। তা আমি তো ওই অ্যাঙ্গেলে বলেছি যে আগে 50 করছে তারপরে 100। না আগে সুমন ভাই 50 করে ফেলছে নেমেই। ও ওই তা ম্যাচটা আমার মানে মাঠে ওটা দেখার অভিজ্ঞতা সুমন হয়ে ভাই যায়। আগে নামছে বুলবুল ভাই? হ্যাঁ। না না, সুমন ইভেন ভাই না, আগে। না, সুমন ইভেন ভাই নেমে 50 করে ইভেন ফেলছে। যদি 50 করেও ওটা তো বাট আর 50 কাউন্ট 100 হবে না। কাউন্ট হবে। না আমি ওই অ্যাঙ্গেলে বলেছি। ঠিক আছে, ওকে। এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন হবে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন কে? মুশফিকুর রহিম। ইজি, ভেরি ইজি। তা আমি কেন দিলাম যে আপনারা তো মন খারাপ করছেন রাহিম যে আনসার ভাই, না হ্যাঁ, পাওয়ার এটা ছিল কারণে এখন। ন্যাশনাল টিমের ক্রিকেটারদের এটা তো আমার একটা দায়িত্ব। এই কোয়েশ্চেনের আনসার আপনারা পারবেন না। আমি এই প্রশ্নটা করব। ওকে। হ্যাঁ, পারবেন না। আমি নিশ্চিত। লেটস ট্রাই। এটা অনেকেই পারবে না। এটা আপনার কোনো গ্লানির কিছু নেই। বাংলাদেশের ওয়ানডে হিস্ট্রির ফার্স্ট হাফ সেঞ্চুরিয়ান কে? এটাই। ওয়ানডে হিস্ট্রি মানে ওয়ানডে প্রথম ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল প্রথম। আমি জানি না। অপি ভাইয়ের সাথে কানেক্টেড। আচ্ছা এটা পারার কথা না। আমি বলছি বলেন যে দেখি। রোকন ভাই। না। আজহার হোসেন শান্টু, মেহরাব হোসেন অপির চাচা। এটা তো আমরা পারার ওনাকে কথাই চিনবো না, কিভাবে? এটা তো কোনো চান্সই না। এটা তো শো এর মূল এটা তো লক্ষ্যই তো এটা। জানতে- আমি তো আগে- আমি তো বলে দিব না কি বোলিং আগে তো করব। বলে আসলে একটু পড়াশোনা করে আসতাম। আমি তো বল রিভার্স করতেছে তো। আচ্ছা এটা বলি। এবার আমি জিতবো, এটাও পারবেন না। বাংলাদেশের ওয়ানডে হিস্ট্রির প্রথম ম্যান অফ দ্য ম্যাচ কে? আতার আলী খান। এই প্রশ্ন লিক করছে, এটা আমি শিওর যে না, জাহিদ leak ভাইকে এটা করে আমার নাই। জানতে হবে। আমরা এটা জানি জানার কথা। আতার ভাইয়ের কাছে অনেক শুনেছি। আই হোপ আদার ভাই ইউ আর ওয়াচিং দিস। মিরাজকে আপনি নেক্সট টাইম না, অবশ্যই এটা নেবেন। আমরা একদিন কথায় বলতেছিলাম জি, যে জি। কথার কথা আমি শ্রীলঙ্কার wait সাথে করছি যে এই কোশ্চেনটা আচ্ছা, কখন শোনেন। আসবে। আপনি একবার আতার ভাইয়ের নামও শ্রীলঙ্কার বলছেন। সাথে খেলার সময় তখন Right. আমরা মানে কথায় কথায় গল্পে এটা ওই বলতেছিলাম। ম্যাচটা যদি আমরা হেরে হেরে গেছিলাম গিয়েছিলাম। ইডেন গার্ডেনে ম্যাচ হচ্ছে, বাট একটা সময় আমাদের জন্য কিন্তু ক্রিকেটটা ডিফারেন্ট ছিল। হুম, হুম। শান্ত মিরাজ, আপনারা যেই জেনারেশন বাট আগের জেনারেশনে ওনারা যা করে গেছেন ক্রিকেটের জন্য, যে ইভেন মাঠে না মাঠে, আমি আপনাকে বলছিলাম হুম। কিন্তু 2 বছর 3 বছর পর পর এক একটা ডিফিকাল্ট। ওয়ান ডে ম্যাচ খেলা, এত বড় বড় প্লেয়ার খেলার অ্যাডজাস্ট করা তো পরের কথা, আপনি লেজেন্ডস অফ দ্য গেমদের সামনাসামনি হুম। দেখছেন। ইট ওয়াজন্ট ইজি। অনেক সময় আমরা দর্শক হিসাবে আমরা তুলনা করে ফেলি যে মিরাজ তো কত ভালো প্লেয়ার, তাকে অমুক প্লেয়ার কিভাবে টিপস দেয়, বাট সত্যি বলতে কি, সত্যি ওনারা যে স্ট্রাগলটা করেছে, যেভাবে ক্রিকেটটা খেলছে, ওনারা যদি ওইভাবে কষ্টটা না করতো তাহলে আমরা আজকে এই সিটে এভাবে বসে থেকে আপনার সামনে কথা বলতে পারতাম না। সত্যি কথা। কারণ আপনি যেটা একটু আগেও বলছিলেন যে 2 বছর 3 বছর পর পর একটা করে ম্যাচ খেলে। ফ্যাসিলিটিস ওরকম ছিল না। এনভায়রনমেন্ট ওরকম ছিল না। বাট তারপরেও খেলাটাকে হয়তো ভালোবাসতেন বা খেলাটা খেলতে চাইতেন। এজন্যই কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট এই অবস্থাতে এসছে, এবং ওনাদের আ সবথেকে আমার মনে হয় ক্রেডিটটা বেশি যে আজকে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম এই অবস্থাতে আছে। মিরাজ ফরমার ক্রিকেটারদের অবদানের কথা। হ্যাঁ, অবশ্যই। দেখেন যে বাংলাদেশ টিমে প্রত্যেকটা প্লেয়ারের অবদান আছে। যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে তারও অবদান আছে, এবং যারা ক্রিকেটকে শ্রম দিয়েছে। আর আমি মনে করি কি যে আমাদের যে এই ২৪-২৫ বছরের যে জার্নিটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের, অবশ্য তাদের এই স্যাক্রিফাইস এর জন্যই আমরা হয়তো আজকে ভালো একটা অবস্থান করেছি। আপনি দেখেন যে ৯৭ এর সেই আইসিসি ট্রফি যদি আমরা ভালো না করতাম তাহলে তো আমরা স্ট্যাটাসই পেতাম না। জি। কিন্তু তারা কিন্তু ওখানে ভালো করেছে বলে কিন্তু আমরা আজকে জেনারেশনটা ভালো করছি। সো অবশ্যই সবসময় দেখি আ আ ওই খেলাগুলো। তো আমি মাঝে জানেন না, আমি মাঝে পুরনো খেলা দেখি, হাইলাইটস দেখি। বাংলাদেশের? হ্যাঁ, অবশ্যই। আমি মানে একটা জিনিস দেখেন যে আমরা যে পাকিস্তানের সাথে সিরিজ জিতলাম, সবাই মুলতান টেস্ট বলত, মুলতান টেস্ট। আপনি জানেন না 2nd টেস্ট ম্যাচ যা আমরা এর আগে আমি শুনেছি সবার কাছে। বাট হিস্টোরি জানতাম না, দেখতাম আচ্ছা, না। হ্যাঁ। বাট ওই সময় আমরা পাকিস্তানের সাথে যখন হারাইছি, আমি আইসা একদম হাইলাইটস দেখেছি মুলতান টেস্টের। এত ভালো লেগেছে। ইজি আউট আমাদেরকে দেওয়া হয় নাই। মানে তারপরে ইনজামামের ২ টা এলবিডব্লিউ মানে এলবিডব্লিউ মানে একদম একটা জিনিস দেখেন যে ক্যাচটা হ্যাঁ, ক্যাচটা মাটি থেকে তুলে নেওয়া রাশিদ লতিফের। হ্যাঁ, তার মানে দেখেন যে তাদের ওই স্মৃতিগুলো আমাদের এখনো ভাসে। আমি দেখি। আমার খুব হুম। ভালো লাগে। পুরোনো দিনের খেলাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। জি, যাই হোক শেষ করব। অনেক সময় দিয়েছেন ভারতের সাথে সিরিজ আমাদের। স্বাভাবিকভাবেই প্রত্যাশা এখন অনেক বেশি। আর উইথ দ্য ক্রিকেটিং হিস্ট্রি যদি ধরি, অন্য সবকিছু সরিয়ে রেখে, যে যখনই ভারতের সাথে আমাদের খেলা হয়, মাঠে কি হয় সেটা আপনারা ভালো জানেন। কিন্তু দর্শকদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা কাজ করে, বাড়তি প্রত্যাশা থাকে। ইন্ডিয়ার মাটিতে টেস্ট সিরিজ
সহজ না। ইভেন স্টিভ ওয়া তিনি কিন্তু বলতেন ফাইনাল ফ্রন্টিয়ার ইন্ডিয়াতেই জিততে হবে। সেখানে দল নিয়ে যাচ্ছেন। আপনি যেটা বললেন খুবই চ্যালেঞ্জিং। আ দর্শকদের এক্সপেকটেশন থাকবে, আমাদের এক্সপেকটেশন আছে। বাট ভেরি ইম্পোর্টেন্ট যে আমরা আমাদের প্রসেসটা কত ভালোভাবে পালন করছি, আমরা কতটুকু মেইনটেইন করছি, আমাদের প্রিপারেশনটা কিরকম, আমরা আ খেলাটা জিতার জন্যে খেলবো ডেফিনিটলি, এটা নিয়ে কোনো ডাউট নেই। প্রত্যেকটা ম্যাচ ২ টা টেস্ট ম্যাচ আছে, ২ টাই জিততে যাবো আমরা। বাট আ জেতার আগে কিছু কাজ আছে। সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। বাট দিন শেষে ইম্পোর্টেন্ট হইলো যে, এই যে এত এক্সপেকটেশন, এত কিছুর থেকেও ইম্পোর্টেন্ট হলো বাংলাদেশ দলের পাশে থাকা হুম, হুম। যেকোনো সময়ে। কারণ একটা টিম একটা সিরিজ ভালো খেলবে, একটা সিরিজ খারাপ খেলবে, একটা ব্যাটসম্যান একটা সিরিজ ভালো খেলবে, একটা বোলার একটা সিরিজ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে। সো ইম্পোর্টেন্ট হইলো যে আমরা দলটার সাথে আছি কিনা। একদিনে অনেক বেশি ওপরে তুলে দেওয়ার দরকার নেই, আবার নিচে নামানোরও দরকার নেই। বাট আমি বিশ্বাস করি আমাদের দল এখন যে অবস্থানে আছে, একটা ভালো অবস্থানে আছে। কনফিডেন্সটা লেভেলটা সবার উপরের দিকে আছে। আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, আমি এতটুকু বলতে পারি, খুব ভালো গেম হবে ২ টাই। মিরাজ যেটা বলছিলেন ক্যাপ্টেন, আপনাকেও আপনার স্ট্রেংথ অনুযায়ী ভালো খেলতে হবে এবং একটু বেশি ভালো খেলতে হুম, হবে। হুম। স্বাভাবিকভাবে ইন্ডিয়া যে ধরনের দল ঘোষণাও করেছে, আমরা জানি না এখনো কন্ডিশন কেমন হবে বা পিচ কেমন হবে। বাট স্টিল স্পিনাররা একটা ক্রুশাল রোল তো প্লে করবেনই। হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন যে আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ কোয়ালিটি স্পিনার আছে এবং পেস বোলাররাও খুবই ভালো আছে। আর আ সবসময় একটা জিনিস কি যে আ যেটা পাস্ট। পাকিস্তানে আমরা সিরিজ জিতেছি, ওটা আমরা জিতেছি আলহামদুলিল্লাহ। এখন ওটা আমাদের শেষ। বাট এখন আমাদের ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে খেলা। সো আমরা প্রিপারেশন ওইভাবে নিচ্ছি, কিভাবে খেলবো ওদের। আর আমাদের ভালো খেলাটা ইম্পোর্টেন্ট। আমরা সত্যি কথা বলতে হ্যাঁ, আমরা জিততে চাই। বাট আমাদের জিততেই হবে এটা একটা প্রেশার। জি। আমরা কিন্তু পাকিস্তানের সাথে যখন খেলেছি, শান্ত বলতেছিল, "হ্যাঁ, আমরা জিততে পারি, বিশ্বাস করতে হবে। আমরা জিতবো।" বাট এই জেতার জন্য তো আপনার অনেক কাজ আছে। অনেক প্রসেস মেইনটেইন করতে হবে। আপনার ব্যাটসম্যানরা রান করতে হবে, বোলারদের উইকেট নিতে হবে। সো আমাদের ক্রিকেটটা ভালো খেলতে হবে। আমি জি। সবসময় একটা কথা বলি যে, আমরা তখনই জিততে পারবো, যখন আমরা ব্যাটসম্যানরা রান করবো, অনেক বড় রান করবো এবং বোলাররা আর্লি উইকেট নেবো, উইকেট নিতে পারবো। তখনই আমরা ম্যাচটা জিততে পারবো। কারণ জি। আপনার একটা টেস্ট ম্যাচে আ আপনার ৩ দিনে যদি রেজাল্ট আউট হয়ে যায় তখন শেষ। আপনার ৫ দিন পর্যন্ত ফাইট করতে হবে। সো সেই মন মানসিকতা প্রত্যেকটা প্লেয়ার থাকতে হবে, যেটা আমরা পাকিস্তানে করেছি। জি। সো আমরা ইন্ডিয়ার সাথে সেম ভাবেই খেলবো। আমরা পারফর্ম করার চেষ্টা করব, ফাইট দেওয়ার চেষ্টা করব। এন্ড অফ দ্যা ডে রেজাল্ট হয়তো আমাদের দিকেও আসতে পারে, ওদের দিকেও যেতে পারে। সবাই হ্যাপি থাকবে যে না আমরা ফাইট দিয়েছি। সো এটাই আমাদের টার্গেট থাকবে। জি, থ্যাংক ইউ আপনাদের দুজনকেই। আ স্বাভাবিকভাবেই আ আপনারা যে ট্রু চ্যাম্পিয়নস, আপনাদের সাথে সেটা এই আলোচনায় আমি বুঝতে পেরেছি। ইটস বিন অ্যান অনার থ্যাংক আপনাদের ইউ সো সাথে মাচ। ক্রিকেট নিয়ে ডিসকাস করা, আপনাদের সম্বন্ধে জানতে পারা। আই হোপ যে আরো অনেকদিন আপনারা বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আ শেষ করব। মিরাজ আর শান্ত আজকে আমাদের সাথে ছিলেন। আ Facebook তো খুব সহজ, আমরা লিখে ফেলি অনেক কিছু, আমিও লিখে ফেলি। কিন্তু যখন আপনি ওনাদের সামনে আসবেন, যখন কথা বলবেন, বলে না যে হিরো চ্যাম্পিয়নদের একটা ভাইব আছে। সামনে আসলে আর কিছু বলতে পারবেন না। সামনে আসলে আপনাকে ওই মানুষটাকেই দেখবেন, যিনি আপনাকে হাসান, যিনি আপনাকে কাঁদান এবং এত সমস্যার মধ্যেও ওই যে মাঝে আমরা বলি না যে বুকটা চওড়া হয়ে গেছে, এই শান্ত মিরাজরাই করেন। তাদের পাশে থাকবেন, ট্রল করেন, কোনো সমস্যা নেই। ওই যে মাত্রাটা মাথায় রাখতে হবে এবং কঠিনভাবে চেপে ধরবেন যখন ভালো খেলবে না, কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।